বন্ধুরা, আমরা জীবনের বিভিন্ন পর্যায়ে এসে অনেক সময় আমাদের মনে হয় যে আমরা আমাদের সংসারে চলা অশান্তি, অভাব, অনটন, অত্যাধিক দায়িত্ব কিংবা আরও অনেক সমস্যার কারণে হাঁপিয়ে উঠেছি। তখন আমাদের মনে হয় যে এত সমস্যার ভালো লাগছে না, এই সব কিছু যদি ছেড়ে কোথাও চলে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। এটা যেমন অনেক সময় অনেক অল্প বয়সীদেরও মনে হয়, আবার অনেক সময় জীবনের মধ্যবয়সে এসেও অনেকের এরকম মনে হয়। তাই আপনারা যদি কখনো এরকম মনে হয়ে থাকে আর আপনিও যদি সংসারে চলা বিভিন্ন সমস্যার কারণে বা বিভিন্ন কারণে হাঁপিয়ে ওঠেন, তাহলে বৌদ্ধ সন্ন্যাসীর আজকের এই গল্পটি শুধুমাত্র আপনার জন্য। তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, গল্পটি শুরু করা যাক। আজকের এই গল্পটি একজন রাজার, যে তার জীবনে একটুও খুশি ছিল না। তার উপরে থাকা রাজ্যের দায়িত্ব এবং পরিবারের মধ্যে চলা বিভিন্ন অশান্তি এবং অন্যান্য আলাদা আলাদা সমস্যা তার জীবনে দৈনন্দিন আগমনের কারণে সে একদম ভালো ছিল না। সে চাইতো কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই তার রাজ্য চালাতে, কোনো রকম অশান্তি সমস্যা ছাড়াই শান্তিপূর্ণভাবে তার জীবন কাটাতে। কিন্তু তার এই আশা কিছুতেই পূর্ণ হচ্ছিল না। ঠিক এই সময় তার রাজ্যে একজন বৌদ্ধ সন্ন্যাসী এসে উপস্থিত হন, আর তার প্রবচন শোনার জন্য সেই রাজ্যের বেশিরভাগ মানুষরা প্রতিদিন তার কাছে ভিড় করত। এই খবর রাজার কাছে যাবার পর একদিন রাজা নিজেই ওই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যান। গিয়ে তিনি সন্ন্যাসীকে প্রণাম করে বললেন, গুরুদেব, আমি তো শুনেছি যে আপনি আপনার প্রবচনের মাধ্যমে আমার রাজ্যের অনেক মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। তাহলে আপনি কি আমার সমস্যার সমাধান করতে পারবেন? তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, সেটা তো আমি তোমার সমস্যা শোনার পর তবেই বলতে পারবো। তুমি সবার আগে তোমার সব সমস্যার কথা আমাকে বলো। তখন রাজা বললেন, আমি রাজধর্ম, সংসার ধর্ম পালন করতে করতে হাঁপিয়ে উঠেছি। আমি এত মানসিক চাপ আর নিতে পারছি না। আমি খুশির সাথে, আনন্দের সাথে জীবন কাটাতে চাই। সবার মন রাখতে রাখতে, সবাইকে খুশি করতে করতে আমার নিজের জীবনে দুঃখ ভরে গেছে। প্রতিনিয়ত কিছু না কিছু সমস্যা আমার জীবনে আসতেই থাকে। কখনো সেটা প্রজাদের নিয়ে, আবার কখনো আমার পরিবারের মানুষজনদের নিয়ে। মাঝে মাঝে আমার মনে হয় এই সব কিছু ছেড়ে দিয়ে কোথাও চলে গেলে আমি হয়তো শান্তিতে জীবন কাটাতে পারবো। এই যেমন আপনি কি সুন্দর কোনো চিন্তা ভাবনা কিংবা দায়িত্বের বন্ধন থেকে মুক্ত হয়ে নিজের জীবন কাটাচ্ছেন, আমাকেও এমন কোনো সমাধান দিন যাতে আমি চাপমুক্ত হয়ে পরম আনন্দের সঙ্গে বাকি জীবনটা কাটাতে পারি। তখন বৌদ্ধ সন্ন্যাসী সব শুনে বললেন, তোমার সমস্যার সমাধান তো খুবই সহজ। তুমি তো নিজেই মনে করো যে সব ছেড়ে দিয়ে কোথাও চলে যেতে পারলেই তুমি ভালো থাকবে। রাজা বললেন, হে গুরুদেব, আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি রাজা না হয়ে সাধারণ কোনো মানুষ হতাম, তাহলে হয়তো এত দায়িত্ব আমার উপর থাকতো না, আমি অনেক সুখী থাকতে পারতাম। কিন্তু আমি এত কষ্ট করে নিজের হাতেই আমার রাজ্য তৈরি করেছি। এখন আমি যদি সব ছেড়ে দিয়ে কোথাও চলে যাই, তাহলে রাজ্যের কি হবে? এই রাজ্য কে চালাবে? আমার ছেলেও এখন এত বড় হয়নি যাকে রাজা বানিয়ে আমি রাজ্য তার হাতে তুলে দেব। এখন আপনিই বলুন, এর সমাধান কি? তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তোমার এই সমস্যার সমাধান তো খুবই সহজ। তুমি আমাকে তোমার রাজ্যের রাজা করে দাও, আর তুমি নিশ্চিন্তে যেখানে যেতে চাও সেখানে চলে যাও। তোমার ছেলে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আমি তোমার রাজ্য চালাবো। তারপর তাকে রাজা বানিয়ে দিয়ে আমি আবার আমার পথে চলে যাব। রাজামশাই এই কথা শুনে বললেন, যেখানে আমি রাজা হয়ে রাজ্য সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছি, সেখানে আপনি একজন সন্ন্যাসী হয়ে কিভাবে রাজ্য চালাবেন? আপনার এই সুখের জীবন তো তাহলে আমার মতোই দুঃখ ভরে যাবে। বৌদ্ধ সন্ন্যাসী বললেন, কোনো অসুবিধা নেই, এইটুকু দুঃখ আমি সহ্য করে নেব। তো রাজা অনেক ভেবেচিন্তে ঠিক করল সন্ন্যাসীকে নিজের রাজ্য হস্তান্তর করে দিয়ে চলে যাবেন। সেই মতো সভা ডেকে তিনি সবার সামনে বৌদ্ধ সন্ন্যাসীকে সেই রাজ্যের রাজা ঘোষণা করে দিয়ে সেই রাজ্য ছেড়ে চলে গেলেন। আর তিনি কখনো কোনো কিছুর অভাব দেখেননি, তাই খালি হাতে না গিয়ে তিনি সাথে করে কিছু পরিমাণ ধনসম্পত্তি নিয়ে গেলেন। তিনি তার রাজ্য ছেড়ে পাশের একটা রাজ্যে গিয়ে ছোট্ট একটি ঘর বানিয়ে থাকতে শুরু করলেন। প্রথম প্রথম কদিন তিনি বুঝে উঠতে পারলেন না তিনি এরপর কি করবেন, কিন্তু তার মনে তখন এক পরম শান্তি। এত বছর ধরে চলা প্রতিদিনের ঝুট ঝামেলা থেকে আজ তিনি মুক্ত, আজ তিনি স্বাধীন। কয়েকদিন তিনি নিজের মধ্যে চলার আনন্দ উপভোগ করতে করতেই কাটিয়ে দিলেন। 1 মাস এইভাবে কিছু না করেই তার কেটে গেল। 1 মাস পরে তিনি বুঝতে পারলেন
তার কাছে থাকা ধনসম্পত্তি আস্তে আস্তে কমতে শুরু করেছে। তার কাছে যা বেঁচে আছে তা দিয়ে তিনি কোনো রকম 2 মাস চালাতে পারবেন, কিন্তু তারপর তিনি কি করবেন? তো এই ভেবে তার মনে একটু দুশ্চিন্তা শুরু হলো। তিনি ঠিক করলেন তার কাছে যা ধনসম্পত্তি আছে তা দিয়ে তিনি একটা ব্যবসা শুরু করবেন, এবং এই ভেবে তিনি সেই কাজ শুরু করে দিলেন। কিন্তু যে ব্যবসাটা তিনি করলেন সেটা অসফল হয়ে গেল, ব্যবসায় লোকসান হয়ে গেছে। আর যে ধনসম্পত্তি শেষ হতে তার 2 মাস সময় লাগবে, কিন্তু তার ব্যবসার লোকসানের কারণে তার ধনসম্পত্তি 1 মাসেই শেষ হয়ে গেল। আর তিনি 1 মাসের মধ্যে একজন ভিক্ষুকে পরিণত হয়ে গেলেন। তিনি তখন সেই রাজ্যে বিভিন্ন জায়গায় ভিক্ষা করতেন, আর সারাদিনে যা পেতেন তা দিয়ে কোনো রকমে তার পেট চালাতেন। এরকম একদিন ভিক্ষা করতে করতে তিনি ভাবতে লাগলেন তার দুঃখের কথা। তিনি ভাবতে লাগলেন যে দুঃখকে নিজের জীবন থেকে দূর করার জন্য তিনি তার রাজ্য, পরিবার সব ছাড়লেন, কিন্তু সেই দুঃখ তার পিছন পিছন আবার তার কাছে এসে পৌঁছে গেল। তিনি দুঃখে, হতাশায় একদম ভেঙে পড়লেন। এদিকে তিনি যেখানে প্রতিদিন ভিক্ষা করতেন সেখানে সেই রাজ্যের রাজকুমারী প্রতিদিন যাতায়াত করত। সে প্রতিদিন সেই রাজাকে দেখত আর অল্প কিছু ভিক্ষা দিয়ে যেত। তো একদিন সে রাজাকে ভিক্ষা দেওয়ার সময় তাকে বললেন, আপনাকে আমি অনেকদিন ধরেই এখানে দেখি, আপনাকে দেখে আমার একদমই একজন ভিক্ষুক বলে মনে হয় না। আপনি কেন এখানে ভিক্ষা করছেন? রাজা লজ্জার কারণে সেই রাজকুমারীকে নিজের আসল পরিচয় বললেন না। তিনি বললেন, আমি একজন ব্যবসায়ী। আমি ব্যবসা করতে গিয়ে নিজের সব সম্পত্তি লোকসান করে ফেলি, যার জন্য আজকে আমাকে ভিক্ষা করে দিন কাটাতে হয়। তখন রাজকুমারী বললেন, আপনাকে অনেকদিন ধরেই আমার খুব ভালো লাগে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি আমার সঙ্গে রাজপ্রাসাদে চলুন, আজকে থেকে আপনাকে আর ভিক্ষা করে দিন কাটাতে হবে না। এই বলে সেই রাজকুমারী রাজাকে নিয়ে তার বাবার কাছে, অর্থাৎ সেই রাজ্যের রাজার কাছে গিয়ে উপস্থিত হয়। রাজা সব শুনে প্রচণ্ড রেগে যান। তিনি মনে করেন যে ভিক্ষুক কোনোভাবে হয়তো তার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে ভালোবাসার জালে ফেলেছে, আর এখন তাকে বিয়ে করে তার রাজ্য দখল করতে চায়। কিন্তু রাজা তার মেয়েকে খুব ভালোবাসতেন, আর মেয়ে কিছু চাইলে যে কোনোভাবে সেটা তাকে দিতেন। তাই তিনি ভিক্ষুকরূপী রাজাকে বললেন, আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, তাই আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। কিন্তু তখনই আমি বিয়ে দেব যখন তুমি আমার একটা কাজ করবে। এই কাজটা তোমার জীবনে পরীক্ষা। যদি তুমি পরীক্ষায় সফল হতে পারো তবেই তুমি আমার মেয়েকে বিয়ে করতে পারবে। ভিক্ষুকরূপী রাজা বললেন, কি পরীক্ষা এবং কি কাজ? তখন রাজকুমারীর বাবা, যে রাজা, তিনি বললেন, তোমাকে আজকে থেকে আমার সেনাবাহিনীর সেনাপতি বানিয়ে দিচ্ছি। তুমি আমার সেনা নিয়ে আমার রাজ্যের পাশে থাকা এক রাজ্যের কথা বলছি, সেই রাজ্য আক্রমণ করো, আর সেই রাজ্যকে জিতে আমাকে উপহার দাও। আমি শুনেছি ওই রাজ্যের রাজা নাকি তার রাজ্য একজন সন্ন্যাসীর হাতে ছেড়ে দিয়ে কোথাও চলে গেছে। আমার মনে হয় এটাই উপযুক্ত সময় ওই রাজ্য দখল করা। তুমি যদি এই কাজ আমার জন্য করে দিতে পারো তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের অবশ্যই বিয়ে দেব। এই শুনে রাজার মাথায় যেন বাজ পড়ল। সে সেখানে কিছুই বলতে পারল না, আর সে সেখান থেকে সেই মুহূর্তে পালাতেও পারল না, কারণ তার উপর রাজা বিশেষভাবে নজরদারি করার জন্য লোক রেখেছিলেন। তার মনে সুখ শান্তি একদিনের মধ্যেই দুঃখ, অশান্তিতে, চিন্তায় পরিণত হয়ে গেল। তিনি ভাবতে লাগলেন, বেশ তো ভালোই ছিলাম নিজের রাজ্যের রাজা হয়ে, হয়তো একটু দায়িত্ব পালন করতে হতো, হয়তো একটু পারিবারিক সমস্যার মোকাবিলা করতে হতো, কিন্তু সেখানে থাকা মানুষগুলো আমার আপন ছিল। সুখ দুঃখে তারাই সবার আগে পাশে এসে দাঁড়াতো। তাই তিনি তার ভুল বুঝতে পেরে তিনি ঠিক করলেন তিনি নিজের রাজ্যে ফিরে যাবে। কিন্তু যেখানে তিনি ছিলেন সেখান থেকে বেরোনো খুব একটা সহজ ছিল না। অন্যদিকে কোনোভাবেই তিনি তার কষ্ট করে তৈরি করা রাজ্যকে নিজের হাতে আক্রমণ করে শেষ করতে পারবে না। তাই তিনি কোনোভাবে রাতের অন্ধকারে লুকিয়ে সেখান থেকে পালিয়ে এলেন। পরের দিন তিনি রাজ্যে ফিরে এলেন। ফিরে এসে দেখলেন সেই রাজ্যের সবাই খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে, অর্থাৎ সন্ন্যাসী ভালোভাবেই তার রাজ্য পরিচালনা করছিলেন। তিনি সোজা রাজপ্রাসাদে চলে গেলেন আর বৌদ্ধ সন্ন্যাসীকে হাত জোড় করে বললেন, গুরুদেব, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি বুঝেছি আমরা যেখানে থাকি আমাদের মনে হয় সেই জায়গাটা আমাদের জন্য অশান্তি। আমাদের মনে হয় এত দায়িত্ব পালন করা থেকে, এত অশান্তি ভোগ করার থেকে সব ছেড়ে দিয়ে কোথাও চলে গেলে হয়তো শান্তির খোঁজ পাওয়া যাবে, আনন্দের খোঁজ পাওয়া যাবে। কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম। আমি সব ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরও না তো শান্তি পেয়েছিলাম আর না তো আনন্দ। আর আমি এটাও বুঝেছি যে আমরা কষ্ট করে যদি আমাদের তৈরি করা সংসার, আমাদের পরিবার ছেড়ে
দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যায়, তাহলে আশেপাশে থাকা খারাপ মানুষেরা সেই সুযোগে সব কিছু নষ্ট করে দিতে পারে। এই শুনে তখন বৌদ্ধ সন্ন্যাসী বললেন, তুমি যে এত কম সময়ে এটা বুঝতে পারবে সেটা আমি আশা করিনি। তুমি যথেষ্ট বুদ্ধিমান, তাই এত কম সময়ে এই সত্যটা তুমি বুঝতে পেরেছ। না হলে কারোর কারোর তো সারাটা জীবন পার হয়ে যায় এটা বুঝতে, যে বাইরের কোনো কিছুর উপর আমাদের মনের শান্তি, মনের মধ্যে থাকা আনন্দ, সুখ কোনোটাই সম্পূর্ণ নির্ভর করে না। এই সব কিছুর বেশিরভাগটাই নির্ভর করে আমাদের নিজের ওপর। আমরা নিজেরা মানসিকভাবে নিজেকে কতটা শক্তিশালী তৈরি করছি তার ওপর। দায়িত্ব ছেড়ে চলে যাওয়াটা দুঃখের সমাধান নয়, বরং নিজেকে আমাদের এতটা আত্মবিশ্বাসী বানানো, নিজেকে ভেতর থেকে এতটা শান্ত বানানো উচিত, যাতে যে কোনো সমস্যা, যে কোনো দায়িত্ব আমাদের উপর আসুক না কেন, আমরা যাতে সেগুলোকে আনন্দের সঙ্গে পালন করতে পারি। পালিয়ে গিয়ে লাভ নেই, মোকাবিলা করে নিজেকে ভেতর থেকে মজবুত তৈরি করো, যাতে তুমি হাজারো সমস্যার মধ্যে থেকে সেরা হয়ে উঠতে পারো, হাজারো অশান্তির মধ্য থেকে সবচাইতে শান্ত মানুষ হয়ে উঠতে পারো। রাজা সব কিছুই বুঝতে পেরে বললেন, গুরুদেব, আমাকে আপনি ক্ষমা করুন। আমি আমার সব ভুল বুঝতে পেরেছি। আমাকে আমার রাজত্ব ফিরিয়ে দিতে হবে না, আমাকে শুধুমাত্র এই রাজ্যে থাকতে দিলেই হবে। এই কথা শুনে বৌদ্ধ সন্ন্যাসী হেসে বললেন, আপনার রাজ্য কখনোই আমার নয়। আপনি এত কষ্ট করেই রাজ্য গঠন করেছেন, তাই এটা আপনারই ছিল, আর আজও আপনারই আছে। আমি শুধুমাত্র চেয়েছিলাম আপনি নিজের ভুলটা বুঝতে পারুন। এই বলে বৌদ্ধ সন্ন্যাসী রাজাকে তার রাজ্য ফিরিয়ে দিয়ে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।